তবে চূড়ায় ওঠার যে উত্তেজনাটা কাজ করছে তার থেকে এই কষ্ট বহু কম। আর কোনো কথা হলো না তাদের মাঝে। বাঁশের জঙ্গল পেরিয়ে যেতেই অনেক দিন ধরে আফিফের সাকাহাফং-এর চূড়া স্পর্শ করা হাতছানিটা বাস্তবে ধরা দিল। চূড়া থেকে এই সভ্যতার কোনো কিছুই চোখে পড়ে না। চোখ জুড়ে কেবল পাহাড় আর পাহাড়, রং বদলানো মেঘের দৃশ্যপট, সবুজের অমলিন রূপ, মিয়ানমারের আরো উঁচু উঁচু বিরতিহীন বন্ধন পাহাড়, শরীর ভিজিয়ে দেওয়া মেঘের শিহরণ। চূড়ায় কেবল মনে হচ্ছিল যেন মেঘ বৃষ্টিতে সিক্ত সর্বোচ্চ চূড়ায় ক্যামেরাবন্দি হওয়ার দারুণ স্পর্ধা। প্রেরণা হয়ে থাকবে আরো কঠিন পথ চলার। আফিফ হাঁ করে শ্বাস নিল। এই পথের চেয়েও কঠিন পথ পেরোনোর সাহস যেন সে এক ছুটে পেয়ে গেল। এর পরের পরিকল্পনা যে কতটা দুর্ভোগ বয়ে আনতে পারে তার একটু হলেও ধারণা আছে। তবে সে যে পিছিয়ে যেতে শিখেনি পরাজয় মেনে নিয়ে মাথা নত করতে। শুধু শিখেছে সত্যতে থেকে এগিয়ে যেতে, শিখেছে দেশের মাটির মর্যাদা অক্ষুণ্ণ রাখতে। এই লড়াই সে শেষ নিঃশ্বাস পর্যন্ত করে যাবে। ডান হাত মুঠো করে আকাশের দিকে তাক করল আফিফ। খানিক পরে হাতটি বুকের বাম পাশে রেখে বলে উঠল, আমার বাবার প্রথম ভালোবাসাকে আমি রক্ষা করব। এই বান্দরবান শহর আমার বাবাকে যা কিছু দিয়ে কেড়ে নিয়েছে সব কিছু ফিরিয়ে দেব। আমার কাছে সত্য আমার বাবা, আর এই সত্যকে প্রতিষ্ঠা করতে আজ থেকে আফিফ মুনতাসির প্রতিজ্ঞাবদ্ধ হলো। আগামী 15 দিনের মধ্যে বান্দরবান শহরকে আমি নতুনত্ব দেখাবো আলোর খোঁজ। শুনছো কালো শহর? কথা দিচ্ছে আফিফ মুনতাসির। আগুনে পুড়ে যাওয়া বাড়িটি কেমন ভুতুড়ে ভয় জাগাচ্ছে। সজীবতায় ঘেরা গাছগুলো পাতাহীন উলঙ্গ লাগছে। পুরা ছাইয়ের গন্ধ বাতাসে মিশে অসহনীয় করে তুলছে। আলোকসজ্জায় ঘেরা বাড়িটির এমন হাল যেন কেউ মানতে পারছে না। পোড়ানো বাড়ির বুকে কেউ তীব্র আক্রোশে বোল্ট ডোজার চালিয়েছে। কি ধ্বংসাত্মক পরিণতি! অনুভূতিহীন দাঁড়িয়ে আছে অনল মাহমুদ, চোখ মুখ দৃঢ় শান্ত। শখের বাড়ি, নিজ পুত্রের এমন পরিণতিও তাকে ছুঁতে পারেনি যেন। তার 5টা সাধারণ ক্ষতির মতোই ব্যাপারটা নিয়ে অলস ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। সাধারণ মানুষের হা হুতাশের শেষ নেই, চারপাশ গুঞ্জন শুরু হয়ে গেছে। অনেকের ভাষ্যমতে দেবতুল্য মানুষের সাথে কোন জালেম এমন করেছে, কেন আগে টের পেল না, এ আফসোসের যেন সীমা নেই। অনেকে অনল মাহমুদকে সান্ত্বনা দিচ্ছে। মিসেস নুরি মাটিতে বসে কিছুক্ষণ পর পর চিৎকার করে কান্না করছেন, বিলাপ করছেন। চারপাশের এত গুঞ্জন যে মিসেস নুরির ছেলের জন্য হাহাকার কেউ টের পাচ্ছে না। কান্নার ধকল কমে এসেছে। মিসেস নুরি অসাড় এক পলক স্বামীর দিকে তাকালেন। রাগ যেন রি রি করে শরীরে হানা দিল। ছেলের মৃত্যুতে লোকটার কিছু যায় আসে না। এ কেমন বাবা, জেদটাই তার কাছে বড়। সর্বক্ষণ স্বামীর কথা অক্ষরে অক্ষরে পালন করা মিসেস নুরি স্বামীর ওপরেই আক্রমণ করে বসলেন। কলার চেপে ঝাঁকাতে ঝাঁকাতে বললেন, তুমি নিষ্ঠুর, তাই বলি তোমার ছেলে আগুনে পুড়ে গেছে, তোমার কোনো যায় আসে না অনল। বাবা নামে কলঙ্ক তুমি। আমার ছেলেটাকে মেরে ফেললে, খুনি তুমি। আমার ছেলেকে খুন করেছো। আমি তোমাকে ছাড়বো না অনল, তুমি আমার কোল খালি করে দিলে। চমকে গেল অনল মাহমুদ। চোরা চোখে আশপাশ তাকিয়ে দেখলো কয়েকজন অবাক চোখে তাকিয়ে আছে। স্পষ্ট তারা কথাগুলো শুনেছে এবং পাঁচকান হতে দেরি লাগবে না ঢের বুঝতে পারছে। অনল মাহমুদ বেজায় রাগ হলো তার। চোয়াল শক্ত হতে হতে নিজেকে স্বাভাবিক করে নিল। স্ত্রীকে বুকে জড়িয়ে উদাস গলায় বলল, আমি জানি বাড়িটিকে তুমি নিজের ছেলে বলে জানো, ভালোবাসো, নিজ হাতে সাজিয়েছো। হ্যাঁ, মানছি আমার জন্যই এমন হয়েছে। আমার গরিবদের সাহায্য করাটা কেউ কেউ মেনে নিতে পারছে না, তাই তো আমাকে ভেঙে গুড়িয়ে ফেলতে এই পরিকল্পনা করেছে। হয়তো তারা সফল, আমাকে শেষ করে দিল। কিন্তু তাই বলে অনল মাহমুদ চুপ থাকবে তা হয়? আমি দরকার পড়লে আইনের আশ্রয় নেব, দেখি আইন আমাকে কেমন ন্যায় দেয়। তুমি শান্ত হও নুরি। চাপা দীর্ঘশ্বাস ফেললেন অনল মাহমুদ। মিসেস নুরি কান্নার মাঝেই হতবাক হয়ে স্বামীর বুকে পড়ে রইলেন। চাটুকারিতা মানুষকে কতটা নিচে নামায়। অনল মাহমুদের কথায় লোকগুলো দৃষ্টি খাদে নেমে এলো। অদ্ভুত করুণতা তাদের ঘিরে ধরল। যারা বাড়িটিকে নিজের ছেলের মতো করে রেখেছে তাদের সাথে অন্যায় হয়েছে ভেবে সান্ত্বনা দিতেও যেন ভুলে গেল। অনল মাহমুদ মিসেস নুরির হাত শক্ত করে চেপে ধরে হাঁটতে লাগলেন বাড়ির দিকে। এখানে আর থাকা যাচ্ছে না। মিসেস নুরি ঘোরের মধ্যে পায়ে পা মেলাচ্ছেন। সদ্য পুত্রহারা বুকের জ্বালা যদি কেউ বুঝত, সান্ত্বনা দিতেও কেঁপে উঠত তারা। অনল মাহমুদের গাড়ি যখন মাহমুদ বাড়ি ছাড়িয়ে গেল, আড়াল থেকে বেরিয়ে এলো বৃদ্ধ দারোয়ানটি। পাশে ঠোঁটে মুচকি হাসি রেখে বৃদ্ধকে সাথ দিচ্ছে আসমানি।
আগের মতো আট পরে শাড়ি পরা নেই। আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে যে গড়ে নিয়েছে সে পরনের ট্রাউজার টি শার্ট দেখে বোঝা যাচ্ছে। চট করে কেউ সন্দেহ করতে পারবে না। ভাবে হাঁটাহাঁটি করতে করতে এ পর্যন্ত এসে জটলা দেখে থেমে গেছে। কিছুক্ষণ পোড়া বাড়িটি দেখে আসমানি বলে উঠল, মিস্টার, আপনার নামটা বোধহয় কি? আসাদ রহিম আসাব। শব্দ দুটোই বেশ জোর ছিল। এই জোর কাল নাম বলার সময় পায়নি আসমানি। অবাক করেছে ব্যাপারটা, তবে প্রশ্ন করল না। আসাদ আর সাব আবার বললেন, আসাদ আসাব অর্থ সিংহ বীর। বাবা খুব গর্ব করে রেখেছিলেন নামটা। নাম ধরে কখনোই ডাকতেন না। আমার সিংহবীর ঘরে হোক বাইরে হোক এভাবেই ডাকতেন। খুব করে চাইতেন তাদের দলে যোগ দিই, কিন্তু রাজনীতিটা আমাকে টানতো না। কাদের জন্য লড়াই করব বলো তো? কাদের জন্য রক্ত ঝরাবো, পা ক্ষয় করবো? দিন শেষে দেখা যায় 100-তে 1 না পেলেই তারা দোষ দিতে ভুলে না। নিজের বাবাকে দেখে শিক্ষা পেয়েছি। এগোতে চাইনি, বাবাও মেনে নিয়েছিলেন। সবটা সময় সন্তানের মতামতের গুরুত্ব তার কাছে ছিল। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছি। নিজের টাকায় নিজে দাঁড়িয়ে থেকে বাড়ি তৈরি করে দেওয়ার শপথ নিয়েছিলাম। তার আগেই বাবা চলে গেলেন। শেষের কথাটা কেমন কান্না হয়ে বেরোলো। আসমানি চোখ মুখ কুঁচকে নিল। কান্নাটা ঠিক তার পোষায় না। সৎমা যখন একটা বুড়োর সাথে বিয়ে দিয়ে বলেছিল, চলে যা আসমানি, এই গ্রামে থাকলে তোর ঠিকানা নিষিদ্ধ বললেই হবে, এর থেকে জায়েজ সম্পর্ক নিয়ে কিছুদিন থাক, বুড়ো মরে গেলে তার সম্পত্তিগুলো পেয়ে যাবি, তখন নিজের মতো বাঁচবি। তখন আসমানির মনে হয়েছিল নিকৃষ্টের ঊর্ধ্বে তার সৎমা, কিন্তু আস্তে আস্তে যখন বুঝতে শিখলো, বাস্তবতা ধরতে শিখলো, তখন সৎমাকে তার জড়িয়ে ধরার স্বাদ জেগেছিল। ওই মহিলা যদি তাকে রাতের আধারে বুড়োটার সাথে গ্রাম থেকে বের হতে সাহায্য না করত, তাহলে আজ সে নরক যন্ত্রণায় ছটফট করত। হয়তো মহিলার স্বার্থ ছিল, ব্যাগ ভর্তি টাকা নিয়েছে নিজের ছেলের ভবিষ্যতের জন্য। স্বার্থ দেখেছিল বলেই তো সে এভাবে খোলা আকাশের নিচে শ্বাস নিতে পারছে। না হলে যে বদ্ধ ঘরে মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া উপায় থাকতো না। বিরক্ত গলায় বলল, কাঁদবেন না, আপনার চোখের জল দেখে লোকে মিটিমিটি হাসবে, যুগই এমন। বৃদ্ধটি আসমানির কথায় হাসলো। দৃঢ় কণ্ঠে বলল, হাসার লোক যেমন রয়েছে, কাদার লোকও রয়েছে, না হয় সান্ত্বনা দেওয়ার লোক রয়েছে। পৃথিবীটাই এমন। ভালো মানুষ যদি বিলুপ্তই হতো, দেশ আর এভাবে দাঁড়িয়ে থাকতে পারতো না। গোপনীয়তা কিছুই থাকতো না, চারিদিকে অশ্লীলতায় ভেসে যেত। মারামারি হানাহানিতে রক্তাক্ত হতো প্রতিনিয়ত। এখনো 2-4টে বাংলা সিংহ বেঁচে আছে, নাহলে আজ বৃদ্ধ বয়সে বাবাহারা হাহাকার করা সন্তান প্রতিশোধ দিতে পারতো না। চলো যাওয়া যাক। হাত দুটো পেছনে জোট করে হাঁটতে লাগলো বৃদ্ধ। লোকটি পরোক্ষভাবে আহিস আর তাকে যে ইঙ্গিত দিল, সে সাথে সাথেই বুঝতে না পারলেও কিছুক্ষণ পর বেশ বুঝেছে। আসমানি দেখলো বৃদ্ধটির সাথে কথা বলে তার মন খারাপ হয় না, মুগ্ধতার সাথে সময়টা কাটায়। আসমানি প্রসঙ্গ পাল্টে বলল, আপনি এখন বাড়ি যাবেন? ছেলের বাড়িতে থাকতে ইচ্ছা করছে না। ইদানিং বুঝতে পারছি ছেলের বউয়ের কাছে চক্ষুশূর হয়ে আছি। বড় কলেজের প্রফেসরের শ্বশুর দারোয়ানের চাকরি করে ভাবতেই পারে না তারা। আমারও ঠিক পোষাচ্ছে না। যদিও ছেলেরা বাবা বলতে পাগল, তবে কি দরকার বলো? ছেলের সংসারে অশান্তি হোক চাই না। কয়েকদিন পর হয়তো ছেলেরও মত পাল্টে যাবে। তখন দেখা যাবে বৃদ্ধাশ্রমের নাম বলে ফেললো। ওই সময় দেখার শখ নেই। আগেভাগেই কেটে পড়া ভালো। সন্তান দুধে ভাতে থাকুক। প্রত্যেক বাবা চাওয়া তার সন্তান দুধে ভাতে থাকুক। বৃদ্ধকে বৃদ্ধাশ্রমে রেখে আসা ছেলেটাও হয়তো তার সন্তানের জন্য এই দোয়াই করে, অথচ তাদের ব্যক্তিত্বহীনতা তাদের ভবিষ্যৎ দুর্বল করে দেয় বুঝতে পারে না। আসমানি বলতে চাইলো তার সাথে থাকতে, তবে কি মনে করে যেন বলল না। যে লোক দুটো কথা হবে ভেবে ছেলের সংসার ছেড়ে দিচ্ছে, তাকে নিজের সাথে থাকতে বলে অসম্মান করতে চাইলো না। চুপচাপ দুটো মানুষ হেঁটে যেতে থাকলো। জীবন কত বিচিত্রময়, কত মানুষের বিচিত্র মনোভাব। কেউ বাবা মাহীন কেঁদে বুক ভাসায়, কেউ অবহেলায় ফেলে রাখে। আসমানির মনে উদয় হলো, পৃথিবীতে সবার যদি একই মনোভাব থাকতো, সৎ থাকতো সবাই, তাহলে কতটা ভালো হতো। বিশৃঙ্খলা দুঃখ বলে কিছু থাকতো না। হাসি পেয়ে গেল আসমানির। ধরতে পারলো তাকে আরো একটু বড় হতে হবে। কি সব ছেলে মানুষই ভাবনা আসছে। আদৌ সম্ভব? আকাশ আজ গম্ভীরতার ছাপ ফেলেছে। মনে হচ্ছে সন্ধে নেমে যাবে এখনই। তবে বাজে কেবল 5টা, আরো ঢের বাকি। মনে হচ্ছে বৃষ্টি হবে, তবে আদিল মানল না। বৃষ্টি হলেও যে বেশি চাপ দিতে পারবে না সে জানে। বর্ষাকাল, অথচ বৃষ্টির বালাই নেই। আবহাওয়া সব সময় উত্তপ্তই থাকে। কেটে গেছে বেশ কয়েকটা দিন। দিনগুলো কেমন শান্তভাবে জীবন থেকে চলে গেল। না কোনো ঝামেলা, বাক্যযুদ্ধ, না কোনো রোমাঞ্চকর আলাপ। নেপিও পাড়া থেকে ফিরে এসে নিজেকে বেশ পরিবর্তন করে নিয়েছে সে।
অফিস বাড়ি এই দুই ঠিকানায় তার জন্য বরাদ্দ। মাহমুদ বাড়ির পরিণতি তাকে স্পর্শ করেনি। যদিও অনল মাহমুদ তার সাথে কিছুদিন হম্বিতম্বি করেছিল, সে সূক্ষ্মভাবে বাবাকে অসম্মান না করে এড়িয়ে গেছে। ওই বাড়ি থেকে বের হওয়ার দিন সে বলেছিল অনল মাহমুদ তার কাছে সব সময় উজ্জ্বল নক্ষত্রের মতো। তবে মাহমুদ বাড়ি এরপর তাকে আর স্পর্শ করবে না, না কখনো মাহমুদ বাড়িতে অধিকার নিয়ে ফিরে যাবে। কথা রেখেছে সে। এত ঝড় ঝঞ্ঝাটেও সামান্যতম আগ্রহ দেখায়নি। আলস্য তাকে ঘিরে ধরেছে। অফিসের সময়টুকু কেমন অসহ্য লেগেছিল, তবে এখন কেটে গেছে সেই অস্বস্তি। ঠিক করেছে আজ একা থাকবে নিজ ঘরে। সকাল পেরিয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো। ঘর থেকে বের হয়নি। সেই সকালে একটু খেয়েছিল। চোখে মুখে কেমন বিষাদের ছোঁয়া। রকিং চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আদিল। ছোট ছোট পা ফেলে আলমারির সামনে দাঁড়ালো। অলস ভঙ্গিমায় আলমারি খুলতেই মাঝারি সাইজের এক বক্স চোখে পড়ল। রংটা সিটিয়ে গেছে। আদিল টের পেল সে হাত বাড়িয়ে বক্সটা ধরতে পারছে না, তার হাত কাঁপছে। আদিল মাহমুদ নিজের ব্যক্তিত্ব হারাচ্ছে। জোরে শ্বাস নিয়ে বুকের কাঁপুনিটা থামানোর চেষ্টা করলো। জোর করে হাতে গিয়ে বক্সটা হাতে তুলতেই আকস্মিক কাঁপুনিটা কোথায় পালালো বুঝে উঠতে পারল না আদিল। কেমন শান্ত হয়ে গেল সে। এক রাশ প্রশান্তি খেলে গেল শরীর জুড়ে। বিছানায় পা তুলে বসে বক্সটা যত্ন সহকারে খুলল। ছোট ছোট অনেকগুলো কাগজ, একদম সাদা, তার মধ্যে কালো কালির ছোট ছোট অক্ষরে কিছু লেখা। একটা চিরকুট হাতে তুলে নিয়ে এমন ভঙ্গিমায় ভাঁজ খুলল যেন একটু টান লেগেই ছিঁড়ে যাবে। কিছুক্ষণ থম মেরে লেখাগুলো বিড়বিড় করলো সে। আদিলের কি হলো? তড়িঘড়ি করে চিরকুট বক্সে তুলে রাখলো। আলমারিতে বক্সটা রেখে এক প্রকার দৌড়েই বের হলো বাড়ি থেকে। যে জ্বালা সে 2 বছর ধরে সহ্য করছে, তার পরিত্রাণ মিলবে কি করে? জবাব তো তাকে দিতে হবে। কেন সে হারিয়ে গেল? বুকের ক্ষততে ঘা দিতে আবার কেনই বা ফিরে এলো? জবাব যে তাকে দিতে হবে, দিতেই হবে। ছোটখাটো বাড়িটা খুব সুন্দর ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। চারপাশে নানান জাতের ফুলের টব। এক অদ্ভুত সৌন্দর্যে ফুলগুলো বাড়িটিকে ঘিরে রেখেছে। 3টে রুম, ছোটও নয় বড়ও নয়। রান্নাঘরটাও বেশ ছোট, তবে একজন অনায়াসেই পঞ্চভোজ তৈরি করতে পারবে। রান্নাঘরের পাশেই ছোট মতন জায়গায় কয়েকটা চেয়ার, একটা টেবিল রাখা। এক পাশে 2জন বসার সোফাও রয়েছে। সাজানো গোছানো বাড়িটা বেশ পছন্দ হয়েছে আনানের। রান্নাঘরে মৃদু শব্দ করে রান্না করছেন কামিনী বেগম। ছেলে দুপুরে জানালো কোনো এক মেয়ে আসবে। তিনি খুশিতে গদগদ হয়ে পঞ্চভোজ সাজাতে ব্যস্ত হয়ে পড়লেন। তার একমাত্র লক্ষ্যই যেন ছেলেকে বিয়ে করানো। তাই চট করে ছেলের মুখে কোনো মেয়ের নাম শুনলে তার থেকে খুশি বোধহয় কেউ হয় না। আনানকে বসতে বলে চেয়ার টেনে বসলো আফিফ। জিয়াউলটাকে দেখা যাচ্ছে না, হয়তো আনানের আসার খবর শুনে পালিয়েছে। এই ছেলে যে কেন মেয়েটিকে দেখতে পারে না কে জানে। তার অবশ্য তেমন খারাপ লাগে না। সোফায় পায়ের উপর পা তুলে বসে ফুস করে নিঃশ্বাস ফেলল আনান। যেন বেশ পরিশ্রম করতে হয়েছে। বিরক্ত কণ্ঠে বলল, একা একা লং জার্নির মতো প্যারাদায়ক আর কিছুই নেই। বসে থাকতে থাকতে কোমর ধরে যায়, চুপ থাকতে থাকতে নিজেকে বোবা মনে হয়, অথচ পরিত্রাণ সম্ভব নয়। ঠিক করেছি বিয়ের পর জার্নির কথা ভাববো, দরকার পড়লে হেঁটে যাব, তবুও কোনো যানবাহনে নয়। কথাগুলো বলার সময় মুখভঙ্গিমা এমন করলো আফিফ না হেসে পারল না। সরল কণ্ঠে বলল, আমাদের সাথেই আসতে বলেছিলাম, অথচ তুমি জেদ ধরে বসে রইলে। কয়েকদিনে আনানের জোরেই তুমিতে নেমে এসেছে আফিফ। আগে একটু সংকোচ হতো, তবে এখন হয় না। রান্নাঘর থেকে ছেলে মেয়ে দুটোর কথোপকথন শুনছেন কামিনী বেগম। তুমি সম্বোধন শুনে চোখ কেমন চিকচিক করে উঠল। অনান এবার সিরিয়াস ভঙ্গিমায় বলল, তোমাকে একটা সত্যি কথা বলি, তোমাকে চোখে চোখে রাখতে কেউ আমাকে বলেনি, না কেউ তোমাকে সন্দেহ করেছিল। আমি চেয়েছিলাম তুমি পাহাড়ের আড়ালে কী কী হয় হতে পারে সবটাই দেখো, আর ব্যবস্থাও না। তাই মিথ্যেগুলো বলে তোমার মনে সন্দেহের সৃষ্টি করেছি। আফিফ ব্যাপারটা এতটা স্বাভাবিক নিল, আনান নিজেই অবাক হলো। সে ভেবেছিল চমকে যাবে ছেলেটা। আফিফ শান্ত কণ্ঠেই বলল, কি ভেবেছো আফিফ মুনতাজিরের সাথে একটা মেয়ে আছে, গাইড হয়ে হোক, তার নাম পরিচয় আমি জানবো না? ব্যাপারটা আগেই সন্দেহ করেছিলাম। চট করে বিশ্বাস করা আমার ধাতে নেই। তবে আমি অপেক্ষা করছি তোমার স্বার্থটা কি শোনার জন্য। আমাকেই কেন গুটি বানালে? নিশ্চয়ই চিঠি তুমি দাওনি।
হাতের লেখা দেখে চিনে ফেলার ক্ষমতা আমার আছে। হোটেলের রেজিস্ট্রেশন খাতা দেখেই ধরে ফেলেছি অজানা চিঠিদাতাকে। সে কে? তুমি আমার সন্দেহের বাইরে নও। ভাবছো কি করে বলবো? আইসি, ভেবেছিলাম আফিফ মুনতাসির লোকটা বেশ ধূর্ত, তবে এখন মনে হচ্ছে লেভেল ছাড়িয়ে গেছো। আমার উদ্দেশ্য একটাই, আনন্দ মাহমুদের মৃত্যু। তাছাড়া বর্তমানে কিছুই চাইছি না, ভবিষ্যৎ কি বলে কে জানে, চাইতেও পারি। কেমন ভঙ্গিমায় হাসলো। আফিফের ঠিক সুবিধে লাগলো না, কিছু বলবে ঠিক তখনই ঝনঝন শব্দ ভেসে এলো। পাশে তাকালো আফিফ। কামিনী বেগম শরবত নিয়ে এসেছিলেন, তা এখন মাটিতে গড়াগড়ি খাচ্ছে। হাঁপানি রোগীর মতো ছটফট করছেন তিনি। আফিফ বিচলিত হয়ে দৌড়ে এগিয়ে গেল, ধরে চেয়ারে বসিয়ে বিচলিত কণ্ঠে বলল, মা, কি হয়েছে? এমন করছো কেন? খারাপ লাগছে? মাথা ঘুরাচ্ছে? কিছু তো বলবে আম্মা। কামিনী বেগম কিছু বলতে পারলেন না, গলা দিয়ে কেবল অস্পষ্ট হিসির শব্দ বের হলো। অনল মাহমুদ। মায়ের কথা বুঝতে পেরে অনানির আশায় বসে থাকা চমৎকারটা ঘটে গেল। চমকে উঠল আফিফ। মায়ের মুখে অনল মাহমুদের নাম শুনে তার খানিক দিশেহারা লাগছে। স্মৃতি যে আনন্দঘর নয়, মায়ের রিয়াকশনেই বলে দিচ্ছে। কি ঘটেছে মায়ের সাথে? অনল মাহমুদ কি করে জড়িত? এর উত্তর যে শুধু কামিনী বেগমই দিতে পারবে। সন্ধ্যা প্রকৃতিতে রক্তিম আভা ছড়িয়েছে। লজ্জারাঙা প্রকৃতি অদ্ভুত মোহনীয়তা নিয়ে ধরা দিয়েছে প্রকৃতি প্রেমীদের চোখে। মুগ্ধ দৃষ্টিতে উপভোগ করছে তারা, কিন্তু প্রকৃতি যে তাকে টানে না। প্রকৃতি উপভোগ করার মতো দুটো শব্দ যে রয়েছে তার জীবনে, শব্দ দুটোর প্রভাব শূন্যের কোঠায়। কিছুটা বিতৃষ্ণা নিয়ে সরু গলি ধরে হাঁটছে আদিল। ইচ্ছে করে গাড়ি নিয়ে আসেনি, নিজের গন্তব্যে এসে আকস্মিক দাঁড়িয়ে পড়ল আদিল। দুটো ভ্যান দাঁড়িয়ে আছে, একটাতে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র। ভ্রু কুচকে এলো তার। বড় বড় পা ফেলে বাড়ির ভেতর ঢুকতেই কুচকানো ভ্রু যুগল সোজা হয়ে এলো। চোখে মুখে ভর করলো অবাকতা। ব্যস্ত পায়ে জিনিসপত্র গোছাচ্ছে মীরা, কোথাও যাবে হয়তো। আদিল ঘোরের মাঝে এগিয়ে গেল। মীরা প্রথমে খানিক অবাক হলেও কিছুক্ষণ তাকিয়ে কাজে মনোযোগ দিল। দুপক্ষ যেন অপরজনের কথা বলার অপেক্ষা করছে। মীরার সাড়া না পেয়ে আদিল চাপা শ্বাস ফেলল। যে তেজ নিয়ে সে এসেছিল সে তেজ আর নিজের মধ্যে খুঁজে পাচ্ছে না। প্রশ্নগুলো কেমন হাওয়ায় মিলিয়ে গেছে। সে শুধু নিজের মধ্যে এক কেন্দ্রিক ভালোবাসা আবেগ খুঁজে পাচ্ছে। গলা ঝেড়ে প্রশ্ন করেই বসল, কোথায় যাওয়া হচ্ছে? জবাব দেওয়ার চুক্তি করিনি। কিছুটা হলে বাধ্যতা থাকা উচিত ছিল। প্রয়োজন মনে করছি না। একটু আগে নিভে যাওয়া রাগটা হঠাৎই যেন ফিরে এলো। মীরা বাহু ধরে নিজের দিকে ঘুরালো আদিল। অগ্নি দৃষ্টি বর্ষণ করে তাকিয়ে রইল গভীর চোখে। হঠাৎ করে এই ব্যাপারটা ঘটে গেল। আফরা এক নজর দুজনকে দেখে ফোন নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। এসব নাটক তার পোষায় না। অনেক দিন মিহির সাথে দেখা হয় না, মেয়েটা হয়তো রাগ করে আছে। মীরা নিজেকে ছাড়ানোর কোনো চেষ্টাই করলো না, বরং যতটা কঠোর চোখে আদিল মাহমুদের দৃষ্টিকে টক্কর দিতে পারে ততটা কঠোর করে সমান তালে তাকিয়ে রইল। আদিল কিছুটা গর্জে উঠল, আমি শান্ত আছে বলে ভাববেন না, পাল্টে গেছে। আদিল মাহমুদের ভয়ঙ্করতা দেখেননি মীরা। আমার ভালোবাসাকে দুর্বলতা ভেবে ভুল করবেন না। প্রিয় মানুষ বলে তার একের পর এক ভুল ক্ষমা করে দিবে, এমন চুক্তি কখনো আদিল মাহমুদ করেনি। মীরা নিজের ভুল হাতড়েও খুঁজে পেল না। যত ভুল যত পাপ সব আদিল মাহমুদের নামের পাশে যেন জল করছে। কিন্তু তবুও সে চট করে আদিল মাহমুদের ভালোবাসাকে মিথ্যে বলতে পারছে না। যে চোখ সে কিছুদিন আগেও পড়তে পারতো না, চোখের ভাষা বুঝতে পারতো না, সে চোখের ভাষা আজ তার সামনে খোলামেলা উপস্থিত। শান্ত কণ্ঠে বলল, আমি আপনাকে ভালোবাসতে বাধ্য করিনি। এ যেন কাটা ঘায়ে নুনের ছিটা। পানি পিপাসায় কাতর লোকের মুখ থেকে পানি সরিয়ে নিলে যেমন কাতর কণ্ঠে ছটফট করে, আদিল তেমন ছটফটে ভঙ্গিমায় বলে উঠল, বাধ্য করেছেন আপনি, ভালোবাসতে বাধ্য করেছেন। আগে আমি এগোইলে আপনি কাছে এসেছিলেন। নির্দয় আদিল মাহমুদের বুকে বসন্তের ফুল আপনি ফুটিয়েছিলেন। অচেনা থেকে আপনার কাতর ভালোবাসার ডাক আমি প্রত্যাখ্যান করতে পারিনি কাগজের লেখা ভালোবাসাগুলোকে ছিঁড়ে ফেলতে, পুড়িয়ে ফেলতে। আপনাদের শত শত চিঠি আজ আমার মনের ভেতর আঁকা। কি করে পারলেন কাছে ডেকে দূরে সরে যেতে? কি করে পারলেন শুরুতে প্রতারণার মতো নির্মম কিছুতে আদিল মাহমুদের নাম ফেলে দিতে? আমি তো ভালোবাসতে চাইনি। যে আদিল মাহমুদের জীবনে নিজের মা বিলং করে না, যে আদিল মাহমুদের জীবনে বাবা ব্যতীত কেউ বিচরণ করতে পারে না, সে আদিল মাহমুদ আপনাকে ভালোবেসেছে। না দেখিয়ে না চিনে ভালোবেসেছিল। একটা চিরকুটের আশায় বুকে মেঘ জমিয়ে বসে থাকত। সে আপনি হারিয়ে গেলেন। একটু একটু করে সুখ বা মনটাকে ভেঙে গড়িয়ে দিলেন। কেন করলেন মীরা? জেনে শুনে এসেছিলেন, কঠোর আদিলকে চিনে এসেছিলেন। তাহলে কেন এই পরিণতি?
কেন আদিল মাহমুদ আজ ছটফট করে? কেন আদিল মাহমুদ আজ ভালোবাসা না পেয়ে জর্জরিত? এই কেনর উত্তর আপনার কাছে আছে? আজ আমার উত্তর চাই মীরা। রক্তিম টলমল চোখ। না, রাগী নয়। কেমন একটা ব্যথার ছাপ ফুটে উঠেছে মীরার। তাকিয়ে থাকার সাধ্য হলো না। অন্য কেউ হলে হয়তো কথাগুলো শুনেই বুকে ঝাঁপিয়ে পড়তো, সবকিছু ভুলে আগলে নিত ছটফটে পুরুষটাকে। অন্য কেউ কেন, আগের মীরা থাকলে হয়তো ফ্যাচ ফ্যাচে কেঁদে আদিলের বুকও ভাসিয়ে দিত। মীরা সেসব কিছুই করলো না, বরং নিজেকে আদিলের হাতের মুঠোয় থেকে ছাড়িয়ে আরেকটু কাছে এসে দাঁড়ালো। শান্ত দৃঢ় কণ্ঠে বলে উঠল, আমাকে বিয়ে করবেন ডক্টর? তাল সামলাতে পারল না আদিল। দুপা পিছিয়ে গিয়ে ধপ করে মাটিতে বসে পড়ল। তার প্রশ্নের জবাবে যে এমন জবাব পাবে সে কি জানতো? আকস্মিক খুশিতে গলা শুকিয়ে আসছে তার। খরার মতো চৌচির করছে বুক, হৃদস্পন্দন স্বাভাবিক নেই, অস্বাভাবিকভাবে স্পন্দন দিয়ে যাচ্ছে। সারা শরীরে যেন অদ্ভুত আনন্দের আলোড়ন বয়ে চলছে। আদিল মীরা চোখে চোখ রাখলো, মুচকি হেসে তার দিকে তাকিয়ে আছে মেয়েটি। হয়তো জবাবের আশা করছে। আদিল টের পাচ্ছে তার পেছনের বিরাট ষড়যন্ত্রের কথা। সামনের মেয়েটির মাঝে নিজের ধ্বংস দেখতে পাচ্ছে, এগুলোই বিপদ। তবুও সে চুপচাপ নিজেকে ঠিক করে উঠে দাঁড়ালো। আজ নিজেকে বড্ড লোভী মনে হচ্ছে। ভালোবাসার লোভ তার মনকে অশান্ত করে দিচ্ছে। নিজের বাম হাত এগিয়ে মীরার ডান হাত শক্ত করে আঁকড়ে ধরল আদিল। হাতটা কেমন ঈষৎ কেঁপে শান্ত হয়ে গেল। আদিল শান্ত ভঙ্গিতে মুচকি হেসে বলে উঠল, আপনার ভালোবাসা নামক মৃত্যুতে আদিল মাহমুদ পা বাড়ালো। এমন মৃত্যুই সহস্রবার হোক, আমি সহস্রবার জন্মবো আপনার ভালোবাসায়। রিকশা ডেকে কেবলই চেপে বসেছে আফরা। প্যান্ডেল ঘোরাতে ঘোরাতে আকস্মিক কাউকে দ্রুত বেগে বসতে দেখে মৃদু চমকালো সে। অপরিচিত ভেবে গর্জে উঠতে নিয়ে থেমে গেল। একজোড়া চোখ হেসে তাকিয়ে আছে তার দিকে, নরম দৃষ্টি, অদ্ভুত আবেগ মেশানো। আফরা নিজেকে ধাতস্থ করতে সময় নিল না, গম্ভীর কণ্ঠে শোধালো, মিস্টার নোমান, এটা কেমন ভদ্রতা? আমাকে ডিপার্টমেন্টের সবাই অভদ্র বলেই চেনে। সরল জবাব মানতে পারল না আফরা। কটমট চোখে তাকাতেই নোমান বোকা হাসল। সাফায় গিয়ে বলে উঠল, আপনাকে বিব্রত করতে চাইনি মিস, এতদিন পর হঠাৎ দেখা হয়ে গেল, নিজেকে থামাতে পারিনি। থাকতে পারেননি কেন? আপনার সাথে আমার কোনো রসের সম্পর্ক রয়েছে? পুরো কথা শেষ করতে না পেরেও রাগল না নোমান, বরং হাসি চওড়া করে সামনে তাকালো। হিয়ালি করে বলে উঠল, আপনার আপত্তি না থাকলে রসের সম্পর্ক হতেও পারে। আপাতত আমার কোনো আপত্তি নেই। আফরার রাগ তরতর করে বাড়ছে। বেশ ফুরফুরে ছিল আজ, এই লোকটা এসে নষ্ট করে দিল। নোমান এবার সিরিয়াস ভঙ্গিমায় বলল, দুবার এসেছিলাম আপনার কাছে, কোথায় ছিলেন এতদিন? শহর ছাত্রে না করা হয়েছিল? আফরা মাথা ঘুরিয়ে নোমানের দিকে তাকালো। কেমন চোরা দৃষ্টি নোমানের। গম্ভীর গলায় বলল, জেনেও না জানার ভান করা গিরগিটিদের আফরা একদম পছন্দ করে না মিস্টার নোমান। হতাশ নিঃশ্বাস ফেল নোমান। আফরা মুচকি হেসে প্রকৃতি দেখায় মন দিতেই ওষুধের দোকানের সামনে দাঁড়ানো মানুষটাকে চোখে পড়ল। কেমন গম্ভীর দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। দৃষ্টিটাই কি ছিল? আফরা চোখ মেলাতে পারল না। চটফটে দৃষ্টি নামিয়ে ঈষৎ কেঁপে উঠল। আরেক পলক দেখার স্বাদ জাগলো। আফিফ মুনতাসির কি এখনো তাকিয়ে আছে? কিন্তু ওই দৃষ্টির মুখোমুখি হওয়ার দুঃসাহস আফরা করল না। রিকশাটা আড়াল হতে আফিফ ওষুধের প্যাকেটটি শক্ত করে চেপে ধরে হাঁটতে লাগলো। মুখ দেখে বোঝার উপায় নেই, একটু আগেই এই ছেলে প্রচণ্ড রেগেছিল। মোড়ের কাছাকাছি আসতেই নোমান রিকশা থামাতে বলল, নেমে যাবে। আফরা কিছুই বলল না। ভাড়া মিটিয়ে কয়েক পা এগোতেই আফরা ডেকে উঠল। তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটা কেমন তাকিয়ে আছে। কাছে এগিয়ে দাঁড়াতেই কয়েকটা খুচরো টাকা সামনে মেলে ধরল, বলল, টাকাগুলো ভবিষ্যতের জন্য জমিয়ে রাখুন। রিকশায় উঠলেই ভাড়া পুরুষ দেবে ভাবাও বন্ধ করুন। আপনার ভাড়া কেটে নেওয়া হয়েছে, অযথায় টাকা নষ্ট করতে নারাজ আমি। আসুন এবার। নোমান কিছুটা অপমানিত হয়তো হয়েছে। মুখটা থমথমে হয়ে এলো। টাকাটা হাতে গুজে ফের হেসে বলল, কয়েকদিন আগেও মিস আফরার পছন্দ অপছন্দের গুরুত্ব আমার কাছে ছিল না, তবে এখন মনে হচ্ছে আপনার পছন্দ অপছন্দের থেকে গুরুত্বপূর্ণ কিছুই নেই। খুব শীঘ্রই দেখা হচ্ছে। হনহন করে চলে গেল নোমান। আফরা কথাগুলো আবর্জনা ভেবেই নাক কুচকে নিল। বিতৃষ্ণা ঘিরে ধরল যেন। রিকশা চালককে ইশারা করতেই আবার চলতে শুরু করলো চাকাগুলো। আগের মতো আমেজ ফিরে পেল না। অন্ধকার নেমে আসছে ধরণীতে। লজ্জারাঙা নতুন বহুরূপী প্রকৃতি মুখ লুকিয়েছে রাতের বুকে। অন্ধকার গ্রাস করে নিয়েছে সকল লজ্জা। কিছুটা সময় পরেই আফরা গন্তব্যে পৌঁছাবে। রিকশা চালক একটু পর পর আর চোখে তাকে দেখছে। শহরের রিকশা চালকের আড়ালে যে ছিনতাইকারী লুকিয়ে থাকে আফরা জানা। লোকটা মাঝে এখন তাদেরই বৈশিষ্ট্য ফুটে উঠেছে, অথচ সে ভয় পাচ্ছে না।
তার কাছে ফোন ব্যতীত মাত্র 200 টাকা রয়েছে। খুব বেশি লাভ ছিনতাইকারীর হবে না, বড়জোর ব্যাগে চকচকে অস্ত্রটা দেখে কাপড় নষ্ট হতে পারে। কিছুটা শব্দ করে হাসলো আফরা। রিক্সা চালক চমকে গেল। পাগলও ভাবতে পারে। আফরা না তাকিয়ে বিষয়টা বুঝতে পারছিল। এদিকে দোকানপাট, মানুষজন নেই। আফরা ভরাট গলায় জিজ্ঞেস করলো, এখন নিশ্চয় বলবেন আপনার 1 নম্বর পেয়েছে। দূরে গিয়ে সাথীদের ফোন দেবেন, তারা আসবে আর আমাকে বলবে এই কি কি আছে বের কর। প্রাণে বাঁচতে চাইলে তাড়াতাড়ি দে, আর আমি ভয় পেয়ে সব কিছু দিয়ে দিব। কিন্তু মামা, আমি তো ভয় পাচ্ছি না। এই দেখেন, আমার কথায় আপনি ভয় পেয়ে গেলেন। আপনি তো দলের কলঙ্ক। একটা মেয়ের কথাকে ফেস করতে পারছেন না। ছি ছি ছি, বড় লজ্জার। ভঙ্গিমাটা এমন যে রিক্সা চালক গাড়ি থামিয়ে দিয়েছে। আফরা হেসে নেমে দাঁড়ালো। ব্যাগ থেকে ভাড়াটা বের করে হাত বাড়িয়ে দিল। চালক নিবে কি নেবে না দোটানায় পড়ে হাত বাড়াতে ভুলে গেছে। আফরা টাকাটা বসার জায়গায় রেখে বলল, সাধারণ গরিবদের না ধরে বড় লোকদের ধরবেন। এই ধরেন, শখের বশে রিকশায় ঘুরতে বেরিয়েছে, তাদের ধরলে টাকাই টাকা। মিডল ক্লাসদের ধরে কাজ কলা ছাড়া কিছুই পাবেন না। আসি। আফরা আবছা আলোয় হাঁটতে লাগলো। রিক্সা চালক এখনো অবাক চোখে তাকে দেখছে। পাত্তা দিল না সে। ব্যাগ থেকে ফোন বের করে কল দিল। প্রথমবার রিং হতে রিসিভ হলো। আফরা হেসে বলল, তুমি তো ঠকে যাচ্ছ নাদিয়া। নিজের ভাইয়ের লাইফ সাজাতেই নিজের লাইফ নিয়ে ভাবছো না। তোমার প্রেমিক তো ভালোই মজেছে ভাবি নিয়ে। শুনতে খারাপ লাগলেও সম্পর্ক তো পাল্টানো যায় না। না, কিছু করার নেই। তোমার কষ্ট হয় আমার তোমার জন্য। এই তো একটু আগে দেখলাম মিহি আব্বু আম্মু নিয়ে ঘুরছে। ব্যাড লাক তোমার। আফরার ফোনের এপাশ থেকে ঝনঝন শব্দ পেল। রাগ যে মাথায় উঠেছে বেশ বুঝতে পারলো। তার কাজ হয়ে গেছে। বিধায় ফোন কেটে দিল। অযহত টাকা নষ্টের মানেই হয় না। মিহির বাড়ি যাওয়ার ভাবনা সে মাঝপথেই বাদ দিয়েছে। যখন দেখলো মিহি আব্বু আম্মুর গেট ধরে বের হচ্ছে, তখনই সে রিক্সা ঘুরিয়ে চলে এসছে। তার কাজ কত সহজেই না হয়ে গেল। এখন শুধু মিনিট দেখে পরের কাজটা করতে হবে। সাজানো গোছানো ঘরটার একপাশে সিঙ্গেল বেড রাখা। ভাঁজহীন রঙিন চাদর, গুটিসুটি মেরে শুয়ে আছে কামিনী বেগম। কিছুক্ষণ হলো ডক্টর চলে গিয়েছেন। যদিও ডক্টরের থাকার কোনো দরকার ছিল না, ইনজেকশন পুশ করেই চলে যেতে পারতেন। তবে আফিফের জেদের জন্য যেতে পারেনি। তার ভাষ্য, জ্ঞান না ফেরা পর্যন্ত যেতে পারবে না। যদি সমস্যা হয়, জ্ঞান ফিরতেই ডক্টর চেক আপ করে। ঘুমের ইনজেকশন পুশ করে চলে গেছেন। নিশ্চিন্তে ঘুমাচ্ছেন কামিনী বেগম। এতক্ষণ বিছানার এক কোণে বসেছিল অনান। আফিফকে বাইরে যেতে দেখে এসেছে সৌজন্যতার খাতিরেই। আফিফকে দেখে উঠে দাঁড়ালো। অতিরিক্ত দূরত্বটা খানিক ঘুচিয়ে বলল, আমি আজ এই ঘরে থাকি, তোমার বিশ্রামের প্রয়োজন। আফিফ মুচকি হাসল। দীর্ঘ সময় জার্নি করা মেয়েটা তাকে বিশ্রামের কথা বলছে, কিছুটা গর্ব করেই বলল, এমনও দিন গিয়েছে 2 দিন না খেয়ে 48 ঘন্টা দৌড়ের ওপর থেকেছি। এত সহজে ভেঙে পড়ার মতো শরীর আমার নয়। বিশ্রামটা তোমার প্রয়োজন, জার্নি করে এসেছো। আর এ নতুন না, হঠাৎ করে মা অসুস্থ হলে বাপ ছেলে এভাবেই পাহারা দিতাম। কেউ কাউকে ভুলেও টলাতে পারতো না। খানিক থেমে গলা উঁচিয়ে ডেকে উঠল আফিফ। জিয়া, জিয়া, এদিকে এসো। হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো জিয়া। কিছুটা হাঁপাচ্ছে। আফিফ এক পলক তাকিয়ে বলল, আনানকে ঘরটা দেখিয়ে ওর খাওয়ার ব্যবস্থা করো। মা রেঁধেই রেখেছে, তুমিও খেয়ে নিও। আমি মায়ের সাথে খাবো। খাওয়ার কথা উঠতেই জিয়া টের পেল তার ভীষণ খিদে পেয়েছে। দৌড়াদৌড়ির জন্যই হয়তো নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে যেতেই অনান পিছু নিল। আগের মতো চঞ্চলতা নেই কারোর মাঝে। হঠাৎ করে যেন ফুরিয়ে গেল। অনানকে ঘর দেখিয়ে ফ্রেশ হতে বলে জিয়াউল চলে গেল রান্নাঘরে। ঠান্ডা খাবার তো আর অতিথিকে দেওয়া যায় না। রান্নার ট্রেনিং তাদের আগ থেকেই নেওয়া। কোনো রকম সমস্যা হলো না। খাবার গরম করতে করতেই অনান এসে টেবিলে বসলো। নিঃশব্দে খাবার বেড়ে দাঁড়িয়ে রইল জিয়াউল। জিয়াউলকে বসতে না দেখে এক লোকমা খাবার মুখে তুলে অনান বলল, আপনি খাবেন না? আপনি খান, স্যারকে রেখে আমি খেতে পারবো না। বিস্মিত হলো অনান, তবে প্রশ্ন করলো না। কতটা ভালোবাসা মিশ্রিত কথাটা। কেউ যে তার জন্য খাবার না খেয়ে অপেক্ষা করছে, আফিফ মুনতাসির কি জানে? অনানের মনে হলো আফিফ মানুষটা বড্ড ভাগ্যবান। কই, তার জন্য তো কেউ অপেক্ষা করে না। দুবেলা না খেলেও কেউ বলে না খায়নি কেন। সে মানুষ যে তা নেই। মন খারাপ নিয়েই খাবার শেষ করলো অনান। এক পলক জিয়াউলকে দেখে নিজের জন্য বরাদ্দকৃত ঘরে চলে গেল। জিয়াউল সবকিছু ঠিকঠাক করে কামিনী বেগমের ঘরে গেল। আফিফ কারোর সাথে কথা বলছে। কিছুটা শুনে বুঝতে পারলো তাদের দলের ডক্টরের সাথে কথা বলছে। কথা শেষ করে ঘুরতে জিয়াউল প্রশ্ন করলো,